হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12-এর ফিজিক্সের একটি নতুন চ্যাপ্টার অর্থাৎ কারশফের সূত্র এই অধ্যায়টি শুরু করব। এবং আমাদের যে এই কারশফের সূত্র অধ্যায়ের ভিডিওগুলো আসবে এরপর, সেগুলোতে আমরা এই অধ্যায়ের যে বিভিন্ন বিষয় সেগুলো একদম ডিটেলে আলোচনা করব। তাহলে এই প্রত্যেকটি ভিডিও যদি তোমরা দেখো, তোমাদের কিন্তু এই চ্যাপ্টার নিয়ে আর কোনো রকমের প্রবলেম থাকবে না। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি এবং দেখে নিই যে আমাদের শুরুতেই এই কারশফের সূত্র সম্পর্কে কি জানার আছে। কিন্তু তার আগে তোমরা যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে সেটাকে অবশ্যই লাইক করবে। তাহলে চলো শুরু করা যাক। আমরা আজকে কি পড়ব? আজকে আমরা পড়ব হলো কারশফের সূত্র নিয়ে। কারশফস ল। ওকে, তাহলে এই যে কারশফস ল বা কারশফের সূত্রাবলী, এই অধ্যায়টি নিয়ে আজকে আমরা পড়ব। দেখো, এই যে আমরা কারশফের সূত্র পড়ব, সেখানে আমরা কী ক্যালকুলেট করি? সেখানে আমরা বেসিক্যালি কারেন্ট এবং ভোল্টেজ এগুলোকে ক্যালকুলেট করি। কিন্তু আমাদের যে এই কারেন্ট এবং ভোল্টেজ ক্যালকুলেশন করা, সেটা তো আমরা আমাদের এর আগের অধ্যায় অর্থাৎ ওহমের সূত্র এবং কারেন্ট ইলেকট্রিসিটি সেখানেই শিখেছিলাম। আমরা ওহমের সূত্রে কী শিখেছিলাম? যে আমাদের যদি কোনো একটি বর্তনী থাকে, এই ধরনের একটি বর্তনী আছে এবং এটা একটি বদ্ধ বর্তনী হতে হবে, কারণ আমরা জানি কারেন্ট প্রবাহ হওয়ার জন্য কি হয়, সবসময় একটি বদ্ধ বর্তনীতে কারেন্ট প্রবাহিত হয়। আমরা যদি একটি মুক্ত বর্তনী নিই, মুক্ত বর্তনী মানে কি, যেটা কোনো একটি পয়েন্টে খোলা থাকবে, আমরা যদি এরকম একটি মুক্ত বর্তনী নিই, দেখো এটা এখানে খোলা আছে, তাহলে এই বর্তনীর মধ্য দিয়ে কারেন্ট কোনো সময় প্রবাহিত হতে পারবে না, কারণ আমাদের মুক্ত বর্তনীর যে রোধ হয় সেটা ইনফাইনাইট হয়। এবার আমাদের যে একটি বদ্ধ বর্তনী, সেখান দিয়ে কারেন্ট তো প্রবাহিত হয়ে যাবে, এখান দিয়ে আমাদের কারেন্ট প্রবাহিত হচ্ছে আই, আমাদের যে এই রোধটি আছে, রোধটি বলে দাও আর, এবং এই ক্ষেত্রে আমাদের যে বিভব অ্যাপ্লাই করা হয়েছে সেটা হচ্ছে ভি। তাহলে আমরা ওহমের সূত্রে কী শিখছিলাম? যে আমাদের যে এই পুরো বিষয়টি, এখানে আমাদের যে টেম্পারেচার, সেই টেম্পারেচার যদি ফিক্স থাকে, তাহলে আমাদের ভি ইকুয়াল টু কী হবে? ভি ইকুয়াল টু হয়ে যাবে আই আর, তাই তো? এগুলো আমরা ওহমের সূত্র অধ্যায় খুব ভালো করে আলোচনা করেছি। তোমরা যদি ওহমের সূত্র অধ্যায়ের ভিডিওগুলো না দেখে থাকো, সেটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান এবং আই বাটনে দিচ্ছি, সেগুলো অবশ্যই একবার দেখে নেবে। আচ্ছা, তাহলে এটা আমরা ভি ইকুয়াল টু আই আর পেয়েছিলাম। এটা কি? এটা হলো আমাদের ওহমের সূত্র, তাই তো? ওহমস ল। এবার এই যে ওহমস ল আমরা পেয়েছিলাম, সেটা দিয়ে তাহলে আমরা ভোল্টেজ এবং কারেন্ট ক্যালকুলেট করতে পারছিলাম। তাহলে আমাদের যে এই কারশফের ল, সেটা কেন প্রয়োজন হলো? দেখো, এই কারশফের ল সেটা আমাদের প্রয়োজন হওয়ার পিছনে কিছু কারণ ছিল। যেমন কি, আমরা যদি একটি সার্কিট নিই, যে আমরা তো এটা একটি সিম্পল সার্কিট তৈরি করেছিলাম, ঠিক আছে? এবার কারোর ধরো একটি সার্কিট তৈরি করার ইচ্ছা হলো, যে সে কি বললো, যে আমাদের এরকম একটি সার্কিট নিচ্ছি আমরা, এই আমাদের একটি ব্যাটারি বা উৎস ধরে নাও, এর সঙ্গে আমাদের এই কি লাগানো, এই একটি রোধ লাগানো আছে, ঠিক আছে? এবার কেউ বললো, না, এখানে আমি আরেকটা রোধ লাগাতে চাই। কীরকম? আমি এখানে আরেকটা রোধ এখানে লাগিয়ে দিচ্ছি, তারপর এতটা লাগানো হলো। এবার ও বললো যে না, এতেও আমার মন ভরছে না, আমি আরেকটা রোধ এখানে লাগাবো, ঠিক আছে? তারপর আমি এখানে যুক্ত করে দিলাম। তাহলে এই ক্ষেত্রে আমার এখানে কারেন্ট কত সেটা আমি নির্ণয় করতে চাই। তাহলে এটা ও বললো। এবার এটাও যখন বললো, তোমরা স্মার্ট, এবার তোমরা কি, তোমরা সবাই ওহমের সূত্র জানো এবং তোমরা কি জানো, তোমরা রোধের সমবায়ও জানো, তাই তো? যে রোধের সমবায় কী হয়? রোধের দু রকমের সমবায় হয়, একটা হয় শ্রেণী সমবায়, একটা হয় সমান্তরাল সমবায়। এবং এই ক্ষেত্রে আমরা ওহমের সূত্রের যে নিউমেরিক্যালগুলো, সেগুলো যদি ভালো করে থাকি বা এই রোধের সমবায় ভালো করে বুঝে থাকি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই রোধ এবং এই রোধ, এরা কিসে আছে? এরা আছে শ্রেণীতে। এবং তাহলে এদেরকে যদি আমরা শ্রেণীতে নিই, তাহলে এখানে আমরা এই রোধটির মান বের করে নেব। এবং এটাকে যখন আমরা এই দুটো রোধের মান বের করে নিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এর সাথে কি আছে? একটি শর্ট সার্কিট আছে। তাহলে এটার কোনো এফেক্টই থাকবে না। তাহলে আমাদের কি আসবে? আমাদের যে এই সার্কিটটি, সেটা শুধুমাত্র এই সার্কিটে কনভার্ট হয়ে যাবে। তার কারণ কি? দেখো, আমরা এখানে আমি তোমাদের যে ওহমের সূত্র, সেখানকার কিছু নিউমেরিক্যালও বুঝিয়ে দিই, যে আমাদের সার্কিটটি এরকম ছিল, তাই তো? এবার এখানে আমাদের যে দুটো সার্কিট, মানে দুটো রোধ ছিল, তারা কি ছিল? তারা ছিল শ্রেণী সমবায়। তাহলে তাদের যে তুল্য রোধ, সেটা আমি ধরে নিচ্ছি এরকম আসছে। ওকে, তাহলে এই রোধটি, এটা কি ওই দুটো রোধের তুল্য রোধ আসলো। এবার এই রোধটি কি আছে? আমাদের যে এই সার্কিটটি, মানে আমাদের এই বাহুটি, এর সাথে কিসে আছে? সমান্তরালে। এবং দেখো, এই বাহুটির মধ্যেই কোনো রোধ যুক্ত আছে না, তার মানে এর রোধ কত? এর রোধ হচ্ছে 0।
এবং একটি তার দিয়ে যখন যুক্ত করা থাকে সেটা কী হয়, শর্ট সার্কিট হয় এবং তার রোধ কী হয়, শূন্য। এবার শর্ট সার্কিটের সাথে আমরা যদি সমান্তরালে কোনো একটি রোধকে যুক্ত করি সেটার কোনো এফেক্ট থাকে না সেই সার্কিটের মধ্যে। তাহলে আমাদের সার্কিটটি দেখো এরকম নর্মাল সার্কিট হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রেও আমরা যে কারেন্ট সেটাকে তো ওহমের সূত্র দিয়ে বের করে নিতে পারবো। তাহলে এখানেও আমরা বুঝতে পারলাম না যে আমাদের কেন এই কারশফের সূত্র প্রয়োজন হচ্ছে। দেখো আমি যে প্রত্যেকটি বিষয় বলছি ওগুলো ভালো করে বুঝতে চলো, কারণ এই যে আমি তোমাদের এই সার্কিটটি দেখালাম, তোমাদের হতে পারে এটা থেকে একটা নিউমেরিক্যাল দিয়ে দিল, ঠিক আছে। তাহলে এবার ধরো আমরা আরেকটি সার্কিট ড্র করছি, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করছি, এবার আমরা আরেকটি সার্কিট ড্র করছি এরকম, যে আমাদের এই একটি সার্কিট আছে, এই একটি সার্কিট আমাদের দেয়া আছে, এখানে একটি ভোল্টেজ উৎস আছে বা এখানেও ধরে নাও একটি রোধ আছে, ওকে। তাহলে এইরকম একটি সার্কিট দেওয়া। এবার এই রকম যখন একটি সার্কিট দেওয়া, দেখো এই ক্ষেত্রে আমরা ধরো এটা বলছি ভি বিভব প্রভেদ, এবং কেউ তোমাদের বললো যে আচ্ছা এই ব্রাঞ্চে কারেন্ট কত হবে সেটা তোমরা বলো, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের যদি সার্কিটটি এরকম হয়, এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে ওহমের সূত্র সেটা অ্যাপ্লাই করতে একটু জটিলতা চলে আসবে। কারণ আমরা ওহমের সূত্র এটা কোথায় অ্যাপ্লাই করব, এমন নয় যে অ্যাপ্লাই করাই যাবে না, আমরা যদি চেষ্টা করি অ্যাপ্লাই করা যাবে, কিন্তু দেখো এখানে আমরা ওহমের সূত্র ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারছি না। কারণ আমাদের যদি এই যে এই বিন্দু অর্থাৎ এই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট প্রয়োজন হয়, তাহলে কি আমাদের এই যে এই ব্রাঞ্চটি আসলে কি, এই ব্রাঞ্চটি আসলে হলো আমাদের এই যে এ বিন্দু, এবং এটাকে যদি আমরা বি বিন্দু বলি, এই এ বি ব্রাঞ্চ, এবং এটার রোধ যদি আমরা আর বলি, তাহলে এই ক্ষেত্রে কারেন্ট আই ইকুয়াল টু কত হবে, সেটা হবে ভিএবি বাই আর, তাই তো। তাহলে দেখো এই যে ভিএবি অর্থাৎ এ এবং বি বিন্দুর মধ্যে যে আমাদের বিভব সেটা তো আমরা ডিরেক্টলি জানি না। তাহলে এই ক্ষেত্রে আমরা ওহমের সূত্র কিন্তু ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারছি না, এবং এই ক্ষেত্রে আমরা রোধের সমবায় নির্ণয় করব সেটাও দেখা যাচ্ছে খুবই জটিল। তাহলে এই সব ক্ষেত্রে কিন্তু আমাদের প্রয়োজন হবে এই কারশফের সূত্র। এবং কারশফের সূত্র দিয়ে আমরা কী বের করতে পারি, কারশফের সূত্র দিয়ে আমরা কোনো একটি বিন্দুতে বিভব সেটা বের করতে পারি, কোনো একটি ব্রাঞ্চের মধ্যে কারেন্ট, এগুলো সব আমরা কারশফের সূত্র দিয়ে বের করতে পারি। কারশফের এখানে আমরা মোট দুটো সূত্র শিখব। এক নম্বর হলো আমাদের কারশফের কারেন্ট ল বা কারশফের প্রথম সূত্র বা কারশফের তড়িৎ প্রবাহ সংক্রান্ত সূত্র। আর দ্বিতীয় হলো আমাদের কারশফের ভোল্টেজ ল বা কারশফের সেকেন্ড ল, বা সেটাকে আমরা কি বলতে পারি, কারশফের বিভব সংক্রান্ত সূত্র। তাহলে শুরুতে চলো আমরা এই যে কারশফের কারেন্ট ল বা কেসিএল সেটা নিয়ে একটু আলোচনা করি। তাহলে আমরা বুঝলাম যে কারশফের সূত্র আমাদের কেন প্রয়োজন হলো, তাই তো। এবার তাহলে আমরা কি আলোচনা করব, এবার আমরা আলোচনা করব কারশফের প্রথম সূত্র বা কারশফস কারেন্ট ল, এবং সেটাকে আমরা কেসিএল বলে থাকি। তাহলে এখন আমরা কি আলোচনা করব, এখন আমরা আলোচনা করব কেসিএল বা কারশফের কারেন্ট ল। এবার এই কেসিএলে কি বলা হয়েছে, দেখো আমরা যে আগের বর্তনীটি আঁকলাম যেখানে আমাদের প্রয়োজন হলো কারশফের সূত্রের, সেখানে আমরা কি দেখলাম যে আমাদের অনেকগুলো আলাদা আলাদা ব্রাঞ্চ থাকছে, তাই তো। এবং সেই ব্রাঞ্চগুলো আলাদা আলাদা বিন্দুতে মিট করছে। এক্সাম্পল আমি যদি আরেকটি ছবি আঁকি, ধরুন আমি এইখানে আরেকটি বর্তনী আঁকছি, তাহলে এই একটি বর্তনী আমি এঁকে নিচ্ছি। আমরা যত ইচ্ছা রোধ এখানে কানেক্ট করছি, কারণ আমাদের রোধের কোনো অভাব নেই, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের একটি বর্তনী আছে। এবার এই বর্তনীতে দেখো কী হচ্ছে, এই বর্তনীতে আমাদের আলাদা আলাদা ব্রাঞ্চ আছে, তাই তো। যেমন আমরা যদি নাম দিই, এই বর্তনীটি ধরো আমরা টোটাল বর্তনীটির নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি ই এফ। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের দুটা বিন্দুর মধ্যে যখন একটি এলিমেন্ট কানেক্টেড থাকে, সেই দুটা বিন্দুর মধ্যে যে আমাদের সার্কিটের অংশ সেটাকে আমরা একটি ব্রাঞ্চ বলি। তাহলে দেখো এবির মধ্যে একটি রোধ কানেক্টেড, তাহলে এই বর্তনীর এবি একটি ব্রাঞ্চ, এই বর্তনীর ক্ষেত্রে বিসি একটি ব্রাঞ্চ, সিডি একটি ব্রাঞ্চ, তারপর হলো আমাদের যে এই ইডি সেটা কি, সেটাও একটি ব্রাঞ্চ। একই রকমভাবে আমাদের এই ক্ষেত্রে কি হচ্ছে, দেখো এফই সেটা একটি ব্রাঞ্চ। এবার এই ব্রাঞ্চগুলোর মধ্যে আমাদের কিছু পয়েন্ট থাকবে, সেই পয়েন্টগুলো অর্থাৎ যেখানে আমাদের যেই পয়েন্টগুলো আছে সেই পয়েন্টে কী হবে, আমাদের দুটা বা তিনটা ব্রাঞ্চ যুক্ত হবে। সেই যে বিন্দুগুলো সেগুলোকে আমরা কি বলি, সেগুলোকে আমরা বলি নোড। দেখো এই প্রত্যেকটি বিন্দুকে আমরা কি বলি, এই প্রত্যেকটি বিন্দুকে আমরা বলি নোড, ঠিক আছে। সাধারণত আমাদের যেই বিন্দুগুলোতে দুইয়ের বেশি ব্রাঞ্চ যুক্ত হয় সেগুলোকেই আমরা নোড বলি। তাহলে এখানে আমরা এই যে বি বিন্দু এবং সি বিন্দু এগুলোকে আমরা কি বলছি, নোড। এবার এই যে এই বিন্দুগুলো এখানে কি হবে, দেখো আমাদের যে এই আলাদা আলাদা ব্রাঞ্চ আছে সেগুলোর মধ্যে কারেন্ট প্রবাহিত হবে, তাই তো। তাহলে এর মধ্যে ধরে নাও যে কারেন্ট এই দিকে প্রবাহিত হচ্ছে, এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি I1। আমাদের এই যে এই ব্রাঞ্চ এর মধ্যে কারেন্ট ধরে নাও এই দিকে প্রবাহিত হচ্ছে, এর নাম আমরা বলছি I2।
আমাদের এই ব্রাঞ্চে কারেন্ট ধরো I3 প্রবাহিত হচ্ছে এবং এগুলো আমরা আলাদা আলাদা কারেন্ট নিয়ে নিলাম, তাই তো। এবার আমাদের যে আরও ব্রাঞ্চ, তাহলে দেখো এই যে I2 কারেন্ট সেটা কি, সেটা এখানে আমাদের নিচে নেমে আসবে, এদিকে আসবে। এবার এটা এদিকে এসে কী হতে পারে, এটা ধরো আমি এই দিকে এই ব্রাঞ্চে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা আমরা বের করতে চাই। আচ্ছা দেখো এই যে I3 সেটা এখানে আসবে এবং এখানে দেখো আমাদের এটা কি আছে, একটি শ্রেণী সমবায়, তাহলে I3 এসে এখান দিয়েও প্রবাহিত হবে, তারপর এখান দিয়েও প্রবাহিত হবে, তারপর এদিকে আসছে। এবার আমরা এই ব্রাঞ্চে কারেন্ট নিয়েছি এই দিকে যদি আমরা কারেন্ট নিই সেটার মান কত হবে, সেটাকে ধরো এক্সাম্পল হিসেবে আমি বলে দিচ্ছি I4। তাহলে এইভাবে করে প্রত্যেকটি ব্রাঞ্চে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাই তো। এবার এই যে কারেন্টগুলো তাদের মধ্যে একটি সম্পর্ক বললো এই কারশফের কারেন্ট সূত্র বা কারশফস কারেন্ট ল। কারশফের এই কারেন্ট লতে কী বলা হয়েছে, আমরা যদি একটি কোনো বর্তনী নিই, সেই বর্তনীর কোনো একটি মেরুতে বা কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত বাহুগুলির মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ, সেই তড়িৎ প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি সবসময় শূন্য হবে। তাহলে কারশফের যে আমাদের কারেন্ট সূত্র বা কারশফের ফার্স্ট ল, সেখানে কি বলা হলো, কোনো একটি বর্তনীর যদি আমরা একটি নির্দিষ্ট বিন্দু নিই, সেই নির্দিষ্ট বিন্দুতে আমাদের যে ব্রাঞ্চগুলো যুক্ত হবে, সেই ব্রাঞ্চগুলোর মধ্য দিয়ে যে আমাদের তড়িৎ প্রবাহ, সেই তড়িৎ প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি সবসময় শূন্য হবে। এবার এই বীজগাণিতিক সমষ্টি বলতে কি বোঝায়, দেখো বীজগাণিতিক সমষ্টি বলতে বোঝায় যে আমরা যদি একটি নির্দিষ্ট দিককে ধনাত্মক নিই, তাহলে আমাদের যে তার বিপরীত দিক সেটাকে আমরা কী নেব, সেটাকে আমরা নেব ঋণাত্মক। এবং সমষ্টি মানে তো যোগ করা, মানে বিষয়টি কীরকম, সাপোজ ধরে নাও যে কোনো একজন ব্যক্তি আছে, ঠিক আছে, সে এই একটি বিন্দু এ বিন্দুতে দাঁড়িয়েছিল এবং এ বিন্দু থেকে কি করলো, এ বিন্দু থেকে সে গেল হচ্ছে শুরুতে আমাদের 10 মিটার, সে গেল নর্থ ডিরেকশানে। সে কোথায় গেছে, দেখো আমরা জানি যে এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট আর এটা হচ্ছে ওয়েস্ট, তাই তো। তাহলে সে শুরুতে 10 মিটার নর্থে গেল এবং তারপর সে কী করলো, তারপর সে 8 মিটার সাউথে আসলো। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই ক্ষেত্রে আমরা যদি এর যে পথ সেটাকে ভাবি, তাহলে দেখো আমরা যদি নর্থ ডিরেকশনটাকে পজিটিভ নিই, তাহলে সাউথ ডিরেকশনটাকে আমরা কী নেব, নেগেটিভ। তাহলে এই যে বিষয়টি, এটাই হচ্ছে আমাদের বীজগাণিতিক প্রক্রিয়া। আমরা সংখ্যা রেখাও শিখেছিলাম যে আমরা যখন রাইট সাইডে যাচ্ছি সেটা পজিটিভ হলে লেফট সাইড কি, সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে সেই বিষয়টি এখানে আমরা অ্যাপ্লাই করব। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে তড়িৎ প্রবাহগুলো নেব তাদের সমষ্টি তো আমাদের নিতে হবে এবং আমাদের বলছে তাদের সমষ্টি কী হবে, শূন্য হবে। কিন্তু এই ক্ষেত্রে কি মনে রাখতে হবে, সমষ্টিটি কীরকম, সেটা হচ্ছে আমাদের বীজগাণিতিক সমষ্টি। অর্থাৎ একটি নির্দিষ্ট দিককে যদি আমরা ধনাত্মক নিই, আরেকটি দিক কী হবে, আরেকটি দিক হবে ঋণাত্মক। এবার এই বীজগাণিতিক বিষয়টি কী হয় সেটা তো আমরা এই যে এই উদাহরণ তার সাহায্যে বুঝলাম, কিন্তু এই আমাদের তড়িৎ প্রবাহ, তার জন্য আমরা কোনটাকে পজিটিভ নেব, কোনটাকে নেগেটিভ নেব। দেখো আমরা একটি নির্দিষ্ট বিন্দু নিচ্ছি, ধরে নাও যে আমাদের এই পুরো সার্কিটের মধ্যে আমাদের যে নোড বি আছে, সেই নোড বিকে আমরা এই ক্ষেত্রে নিয়ে নিচ্ছি। অর্থাৎ আমরা এই বি বিন্দুতে আমাদের যে কারশফের কারেন্ট ল সেটা অ্যাপ্লাই করতে চাই। তাহলে এখানে আমরা কি বুঝছি, আমরা কারশফের কারেন্ট ল সেটা বর্তনীর একটি নির্দিষ্ট বিন্দুতে অ্যাপ্লাই করব, ঠিক আছে। আচ্ছা, আর যেহেতু আমরা এই কারশফের কারেন্ট ল সেটাকে আমরা বর্তনীর একটি নির্দিষ্ট বিন্দুতে বা একটি নির্দিষ্ট নোডে অ্যাপ্লাই করি, সেই জন্য কারশফের কারেন্ট ল এর মাধ্যমে আমরা যে বিশ্লেষণ বা অ্যানালাইসিস করি সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় নোডাল অ্যানালাইসিস বা মেরু বিশ্লেষণ। তাহলে এই যে বিষয়টি আমি তোমাদের বললাম সেটা কিন্তু মনে রাখবে যে আমাদের কারশফের কারেন্ট ল, তার সাহায্যে আমরা কি করছি, একটি নির্দিষ্ট বিন্দুতে বিশ্লেষণ করছি, তাই তো। সেই জন্য আমাদের এই সূত্রটির মাধ্যমে যে বিশ্লেষণ সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় মেরু বিশ্লেষণ। এবার এই বিশ্লেষণটি আমরা কি করব, দেখো বি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি 3টা কারেন্ট আছে, তাই তো। কি কি, একটা হলো I1, আরেকটা কি, আরেকটা হলো I2, আরেকটা হলো I3। ওকে, এবার এই কারেন্টগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো। আমাদের যে I2 কারেন্ট সেটা কি হচ্ছে, সেটা আমাদের বি বিন্দুর দিকে আসছে, তাই তো। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি এন্টারিং কারেন্ট, যে আমাদের এই যে কারেন্টটা সেটা কি করছে, বি বিন্দুতে এন্টার করছে। তোমরা I2 কারেন্টকে দেখো, সেটা কি হচ্ছে, বি বিন্দু থেকে অন্য দিকে চলে যাচ্ছে, অর্থাৎ বি বিন্দু থেকে দূরে চলে যাচ্ছে। তাহলে এই যে I2 কারেন্ট সেটাকে আমরা কি বলতে পারি, এটা বি বিন্দুতে একটি লিভিং কারেন্ট, যে এটা কি করছে, বি বিন্দুকে ছেড়ে চলে যাচ্ছে। I1 কি করছিল, বি এর কাছে আসছিল, I2 B2কে ছেড়ে চলে যাচ্ছে। I3কে যদি আমরা দেখি, দেখো I3 কি হচ্ছে, সেটাও আমাদের বিকে ছেড়ে চলে যাচ্ছে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের লিভিং কারেন্ট, তাই তো।
তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে দেখো, আমাদের I1 সেটা বি বিন্দুর দিকে আসছে এবং I2 ও I3 তাকে ছেড়ে চলে যাচ্ছে। তাহলে দেখো দুটো আমরা দিক পেলাম, আমাদের কারেন্টগুলো কি হবে, হয় এন্টারিং হবে অথবা লিভিং হবে। তাহলে এর মধ্যে থেকে আমরা যে কোনো একটিকে ধনাত্মক নিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা যদি এন্টারিং কারেন্টকে ধনাত্মক নিই তাহলে আমাদের লিভিং কারেন্টগুলো কী হয়ে যাবে, তারা হয়ে যাবে ঋণাত্মক। এই চয়েসটি কিন্তু তোমাদের ওপর, এন্টারিং কারেন্টকে তোমরা ধনাত্মক নিলে লিভিং কারেন্টকে তোমরা নেবে ঋণাত্মক, আর যদি তোমরা লিভিং কারেন্টকে ধনাত্মক নাও তাহলে তোমরা আমাদের যে এন্টারিং কারেন্ট সেটাকে নেবে ঋণাত্মক। তাহলে সাপোজ এক্সাম্পল হিসেবে আমরা এন্টারিং কারেন্টকে পজিটিভ নিচ্ছি, ওকে, আর আমাদের যে লিভিং কারেন্ট সেটাকে আমরা তাহলে কী নেব, সেটাকে আমরা নেব নেগেটিভ। তাহলে আমাদের যে কারশফের কারেন্ট ল সেখানে কি বলেছিল যে আমাদের যে এই তড়িৎ প্রবাহগুলো হবে একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত ব্রাঞ্চগুলোর, দেখো এখানে বি বিন্দুতে আমাদের এই তিনটি ব্রাঞ্চে যুক্ত হয়েছে এবং এই তিনটি ব্রাঞ্চের মধ্যে এই তিনটি কারেন্ট, এদের যে বীজগাণিতিক সমষ্টি সেটা কি হবে, সেটা হবে 0। তাহলে বীজগাণিতিক সমষ্টি কিভাবে নিচ্ছি, দেখো আমাদের I1 সেটা এন্টারিং কারেন্ট, সেটাকে আমরা পজিটিভ নিয়েছি, তাহলে I1 প্লাস আমরা কি করব, আমরা তো সমষ্টি বের করব কিন্তু কীরকম, বীজগাণিতিক সমষ্টি। এরপর I2 সেটা লিভিং কারেন্ট, লিভিং কারেন্টকে আমরা কীরকম ভাবছি, দেখো যেহেতু আমরা এন্টারিংকে পজিটিভ নিয়েছি লিভিংটা অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে প্লাস মাইনাস I2, তারপর প্লাস আমাদের যে I3 সেটা হচ্ছে লিভিং কারেন্ট, তাহলে এটাও কি হবে, এটাও হবে নেগেটিভ, তাহলে মাইনাস I3। এবার দেখো আমরা এই বিন্দুতে যতগুলো কারেন্ট ছিল তাদের বীজগাণিতিক সমষ্টি নিয়ে নিলাম, এটা ইকুয়াল টু কত হয়ে যাবে, এটা ইকুয়াল টু হয়ে যাবে 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, I1 মাইনাস I2 মাইনাস I3 ইকুয়াল টু 0, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি পাবো, দেখো I1 ইকুয়াল টু I2 প্লাস I3, তাই তো। তাহলে এই বিষয়টি আমরা এখানে পাচ্ছি। এবার এই যে বিষয়টি আমরা পেলাম এখান থেকে দেখো আমরা কারশফের যে কারেন্ট ল তার আরেকটি স্টেটমেন্ট বলতে পারি। কীরকম, আমরা শুরুতে কারশফের যে কারেন্ট ল তার স্টেটমেন্ট কি বলেছিলাম, যে আমাদের কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত তড়িৎ প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি কী হবে, 0 হবে। তা আবার সেখান থেকে আমরা কি পেলাম, দেখো আমরা যখন বীজগাণিতিক সমষ্টি ইকুয়াল টু 0 করলাম সেখান থেকে আমরা এই বিন্দুটির জন্য পেয়ে যাচ্ছি I1 ইকুয়াল টু I2 প্লাস I3। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, দেখো এই ক্ষেত্রে আমাদের যে I1 সেটা ছিল এন্টারিং কারেন্ট এবং I2 আর I3 কি, তারা হলো লিভিং কারেন্ট। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আমাদের যে সাম অফ এন্টারিং কারেন্ট সেটা সাম অফ লিভিং কারেন্টের সাথে সমান হবে, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে যত পরিমাণ কারেন্ট আসবে ঠিক তত পরিমাণ কারেন্ট কিন্তু সেই বিন্দু থেকে বেরিয়েও যাবে। তাহলে এটা আমরা বুঝলাম কারশফের কারেন্ট ল। এবার এই বিষয়টি যদি তোমরা বুঝে যাও, আমরা কি করলাম, আমরা বি বিন্দুতে কারশফের কারেন্ট ল দেখলাম, তাই তো। আমরা এক কাজ করি, আমরা এই ই বিন্দুতে একবার কারশফের কারেন্ট লটিকে অ্যাপ্লাই করার চেষ্টা করি এবং তার মাধ্যমে এই বিষয়টিকে আরেকটু ভালো করে বুঝে নিই। তাহলে এটা আমি মুছে দিচ্ছি এবং এবার আমরা কি করব, এবার আমরা কোন বিন্দুতে কারশফের কারেন্ট ল অ্যাপ্লাই করব, এবার আমরা অ্যাপ্লাই করছি ই বিন্দুতে, ঠিক আছে। তাহলে এবার আমরা কোন নোড নিচ্ছি, এবার আমরা নিচ্ছি নোড ই, ওকে। তাহলে ই নোডের মধ্যে অর্থাৎ এই ই বিন্দুতে এবার আমরা কারশফের যে সূত্র কারশফস কারেন্ট ল সেটাকে অ্যাপ্লাই করব। তাহলে আমাদের এই যে ই বিন্দু সেখানে দেখো কী কী কারেন্ট আছে, সেখানে আমাদের I2 একটি কারেন্ট আসছে, তাই তো। এবং I2 কারেন্ট সেটা কীরকম কারেন্ট, সেটা হচ্ছে এন্টারিং কারেন্ট, তাহলে এটাকে আমরা ই লিখে রাখছি, ওকে। তারপর যে আমাদের আর কি কারেন্ট আছে, আমাদের I3 একটি কারেন্ট আছে, দেখো I3 এই দিক দিয়ে গিয়ে এইভাবে ঘুরে আবার এই বিন্দুতে আসছে, তাহলে I3 কারেন্ট সেটা কীরকম কারেন্ট, সেটা আমাদের ই বিন্দুর দিকে কি হচ্ছে, ই বিন্দুর দিকে আসছে নাকি ই বিন্দু থেকে চলে যাচ্ছে, ই বিন্দুর দিকে আসছে, কারণ এটা তো এদিকেই আসছে। তাহলে এই ক্ষেত্রে আমার যে I3 সেটা কি, সেটা হচ্ছে এন্টারিং কারেন্ট। তারপর আমাদের ই বিন্দুতে এই আরেকটি কারেন্ট সেটা কি, সেটা হচ্ছে I4 কারেন্ট। এবং I4 কারেন্ট সেটা কি হচ্ছে, ই বিন্দুর দিকে আসছে নাকি ই বিন্দুকে ছেড়ে চলে যাচ্ছে, এটা ই বিন্দুকে ছেড়ে চলে যাচ্ছে, তাই তো। তাহলে এটা হলো আমাদের লিভিং কারেন্ট। এবার দেখো আমরা আগের যে কেসটা সেখানে আমরা কি নিয়েছিলাম, এন্টারিং কারেন্টকে পজিটিভ নিয়েছিলাম, সেই জন্য আমাদের যে লিভিং কারেন্ট সেটা কি হয়ে গেছিলো, সেটা হয়ে গেছিলো নেগেটিভ, তাই তো। এবং সেখান থেকে আমরা পেয়েছিলাম যে সাম অফ এন্টারিং কারেন্টস ইকুয়াল টু সাম অফ লিভিং কারেন্টস। এবার আমি তো তোমাদের বললাম যে কোনোটাকে পজিটিভ নিলেই হবে, তাহলে অন্যটা কি হবে, অন্যটা নেগেটিভ হয়ে যাবে। এবার যদি আমরা এক কাজ করি যে আমরা লিভিং কারেন্ট সেগুলোকে পজিটিভ নিই, দেখো এটা কিন্তু পুরোপুরি তোমাদের চয়েস যে তোমরা এন্টারিং কারেন্টকে পজিটিভ নেবে নাকি লিভিং কারেন্টকে পজিটিভ নেবে। আমরা এক্সাম্পল হিসেবে লিভিং কারেন্ট যেটা ছিল I4 সেটাকে আমরা পজিটিভ নিলাম, তাহলে আমাদের যে এন্টারিং কারেন্টগুলো আছে সেগুলো কীরকম হয়ে যাবে, সেগুলো হয়ে যাবে নেগেটিভ। অথবা আমরা যদি এক কাজ করতাম, আমরা যদি এন্টারিং কারেন্টগুলো পজিটিভ নিতাম
আমরা যদি এন্টারিং কারেন্টগুলোকে পজিটিভ নিতাম তাহলে আমাদের লিভিং কারেন্ট কী হয়ে যেত, সেটা হয়ে যেত নেগেটিভ, তাই তো? আচ্ছা, আমরা দুইভাবেই এক কাজ করি, দুইভাবেই আমরা এই কারশফের যে ল সেটাকে লেখার চেষ্টা করি এবং দেখি যে একই আসছে কিনা। শুরুতে আমরা এক কাজ করছি, এন্টারিং কারেন্টগুলোকে আমরা পজিটিভ নিচ্ছি এবং লিভিংটিকে আমরা নিচ্ছি নেগেটিভ। তাহলে কি আসবে দেখো, এখানে আসবে I2 প্লাস I3, আর এই যে I4 সেটা তো নেগেটিভ, এবং আমরা সমষ্টি যখন নেব সেটাকে তাহলে ডিরেক্টলি আমরা মাইনাস I4 লিখে দিচ্ছি, এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, I2 প্লাস I3 সেটা ইকুয়াল টু I4, তাই তো? তাহলে ই বিন্দুতে KCL অ্যাপ্লাই করে এটা আমরা পেয়ে গেলাম যে I2 প্লাস I3 ইকুয়াল টু I4। আমরা এখানে কি ধরে নিয়েছিলাম যে আমাদের যে এন্টারিং কারেন্ট সেগুলো পজিটিভ এবং লিভিং কারেন্ট সেটা নেগেটিভ। এবার এক কাজ করি, আমরা লিভিং কারেন্টকে পজিটিভ নেই এবং এন্টারিং কারেন্টগুলোকে নেগেটিভ নিই। তাহলে আমরা কি লিখতে পারবো যে I4, তারপর কি, তারপর হলো আমাদের মাইনাস I2 মাইনাস I3 সেটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, I4 সেটা ইকুয়াল টু হলো I2 প্লাস I3। তাহলে দেখো এখানেও আমরা একই পেয়ে গেলাম। তাহলে তোমরা যেটাকেই পজিটিভ নাও না কেন, আমাদের কিন্তু এই পুরো রেজাল্টটি সেটা লাস্টে গিয়ে একই আসবে। শুধু কি মনে রাখতে হবে, যদি আমরা একটা কারেন্টকে পজিটিভ নিই, অর্থাৎ একটি নির্দিষ্ট দিকের কারেন্টকে যদি পজিটিভ নিই, তার উল্টো দিকের কারেন্ট সেটা নেগেটিভ হবে। এবং এখানে সোজা উল্টো মানে কি, যে একটা এন্টারিং আর একটা লিভিং। ওকে, তাহলে আশা করছি তোমরা এই KCL বিষয়টি বুঝতে পারলে। এবার এই KCL থেকে আমরা আরও একটি বিষয় শিখতে পারি, সেটা কি, সেটা চলো একবার আমরা দেখে নিই। তাহলে এই KCLটি সেটা আশা করছি তোমরা একদম এখন ভালো করে বুঝে গেছো। এবার এই KCL থেকে আমরা আর কি শিখতে পারি, দেখো আমরা ধরে নিচ্ছি আমাদের একটি নির্দিষ্ট বিন্দু আছে, এই আমাদের বর্তনীতে একটি নির্দিষ্ট বিন্দু আছে এবং এখানে কতগুলো ব্রাঞ্চ এসে যুক্ত হয়েছে। আমরা পুরো বর্তনীটি আঁকিনি, এখানে ধরো কতগুলো ব্রাঞ্চ এসে যুক্ত হয়েছে। আচ্ছা, এটা একটু সাইডে হয়ে গেল, এটা আমি ভালো করে এঁকে নিচ্ছি। তাহলে এখানে আমরা কতগুলো ব্রাঞ্চ যুক্ত করছি, এই ধরনের আমাদের 4টা ব্রাঞ্চ এখানে এসে যুক্ত হয়েছে আমাদের এই যে এই বিন্দুতে, এই বিন্দুটিকে আমরা ও বিন্দু বলে দিচ্ছি। এবং আমাদের যে এই 4টা ব্রাঞ্চ সেখানে কি হচ্ছে, সেখানে আমাদের তড়িৎ প্রবাহগুলোর আমরা নাম দিয়ে দিচ্ছি। এটা ধরে নাও I1, এটা হলো I2, এটা ধরে নাও আমাদের I3, আর এটা হলো আমাদের I4। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের যে এই ও বিন্দু সেখানে আমাদের I1 কারেন্ট সেটা এন্টারিং কারেন্ট, I2 কারেন্ট সেটাও এন্টারিং কারেন্ট, I4 কারেন্ট সেটাও এন্টারিং কারেন্ট, কিন্তু I3 সেটা হলো লিভিং কারেন্ট, তাই তো? তাহলে আমরা একটু এই কারশফের কারেন্টগুলো শিখলাম, সেখান থেকে আমরা কি লিখতে পারবো, এই যে আমাদের কারেন্টগুলো তাদের বীজগাণিতিক সমষ্টি 0, বা আমরা সেখান থেকে আরেকটি টার্ম শিখেছিলাম যে আমাদের এন্টারিং কারেন্টগুলোর সমষ্টি সেটা কী হবে, লিভিং কারেন্টগুলোর সমষ্টি। তাহলে এই ক্ষেত্রে আমাদের এন্টারিং কারেন্ট কে সেটা হলো I1, I4 এবং I2। তাহলে এদের যে সমষ্টি হবে, অর্থাৎ I1 প্লাস I2 প্লাস I4, সেটা কি হবে, সেটা সমান হবে কার সাথে, লিভিং কারেন্টের সমষ্টির সাথে। এবং এখানে লিভিং কারেন্ট তো একটাই আছে, তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে I3, তাই তো? এবার দেখো এই বর্তনীর মধ্যে এই যে তড়িৎ প্রবাহগুলো হচ্ছিল সেটা তো একটি নির্দিষ্ট সময় ধরে হচ্ছিল। ধরে নিচ্ছি যে এখানে T সময় ধরে এই তড়িৎ প্রবাহ হচ্ছিল, এবং যখন একটি বর্তনীতে তড়িৎ প্রবাহ হচ্ছে, একটি নির্দিষ্ট বর্তনীতে সবার মধ্যেই কি একটি নির্দিষ্ট সময় ধরে তড়িৎ প্রবাহ হবে, এবং সেই সময়টিকে আমি T বলছি। তাহলে এই ইকুয়েশনটিকে আমরা এক কাজ করছি T দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে কি আসবে, I1T প্লাস I2T প্লাস I4T সেটা ইকুয়াল টু I3T। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, দেখো আমরা কি জানি, I অর্থাৎ কারেন্ট, আমি নর্মালি I লিখছি, I কারেন্ট সেটা ইকুয়াল টু কত হয়, সেটা ইকুয়াল টু হয় Q/T, তাই তো? তাহলে এখান থেকে আমরা Q ইকুয়াল টু কত লিখতে পারি, I ইন্টু T। তাহলে এখানে আমরা যে I1T, I2T, I3T, I4T পেলাম, এগুলোকে আমরা কি লিখতে পারবো, দেখো তাহলে এটাকে আমি লিখতে পারবো, সুতরাং Q1 প্লাস Q2 প্লাস Q4 ইকুয়াল টু কত, Q3। দেখো কারেন্ট মানে কি, কারেন্ট মানে হচ্ছে যে আমাদের কতখানি ধনাত্মক আধান এক জায়গা থেকে অন্য জায়গায় একক সময়ে প্রবাহিত হচ্ছে, তাই তো? তার মানে এই যে কারেন্টগুলো আসছে তারা কি, তারা বেসিক্যালি আমাদের ধনাত্মক আধান নিয়ে আসছে, এবং যেই কারেন্ট যাচ্ছে তার মানে কি, সে আমাদের ধনাত্মক আধান নিয়ে যাচ্ছে। এবং আমরা কি পেলাম, দেখো এই যে Q1, Q2, Q4 এগুলোই তো আসছিল, তার মানে এগুলো হচ্ছে আমাদের এন্টারিং চার্জ, এবং আমাদের Q3 সেটা কি, সেটা লিভিং চার্জ। তার মানে এই যে কারশফের কারেন্ট ল, সেখান থেকে আমরা একটি ভালো রেজাল্ট পেলাম। কি রেজাল্ট, দেখো আমাদের কোনো একটি নির্দিষ্ট বিন্দু, সেখানে যত পরিমাণ কারেন্ট আসছে ঠিক তত পরিমাণ কারেন্টই কিন্তু চলে যাচ্ছে। অর্থাৎ আমাদের যে বর্তনী, তার কোনো একটি যদি বিন্দু নেই, সেই বিন্দুতে কিন্তু কখনোই আধান সঞ্চিত হয় না। অর্থাৎ যত পরিমাণ আধান আসে ঠিক তত পরিমাণ আধানই কিন্তু সেখান থেকে চলে যায়। কোনো বিন্দুতে কোনো সময় আধান এসে স্থির অবস্থায় থাকে না।
তাহলে এই বিষয়টি আশা করছি তোমরা বুঝতে পারলে। এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পাচ্ছি যে আমাদের সাম অফ এন্টারিং চার্জ সেটা ইকুয়াল টু হচ্ছে সাম অফ লিভিং চার্জ। এই ক্ষেত্রে লিভিং চার্জ একটাই ছিল, সেই জন্য আমরা শুধু Q3 লিখেছি। যদি আরও থাকতো তাহলে সেটাও সমষ্টিতে এসে যেত। তাহলে আমরা এই যে এই বিষয়টি পাচ্ছি, এখান থেকে আমরা কি বলতে পারবো যে আমাদের যতখানি আধান আসছে ঠিক ততটা আধানই চলে যাচ্ছে। তার মানে কোনো রকম আধান সঞ্চিত তো হচ্ছে না, এর সাথে সাথে আমরা কি বলতে পারি, কোনো রকম আধান কিন্তু ধ্বংসও হচ্ছে না, অর্থাৎ মোট আধানের পরিমাণ সেটা কিন্তু সংরক্ষিত থাকছে। তাহলে এটাকে আমরা আধানের সংরক্ষণ নীতিও বলতে পারি। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা কেসিএল বা কারশফস কারেন্ট ল নিয়ে আলোচনা করলাম। আশা করছি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমাদের কোনো রকমের ডাউট থাকলে সেটা তোমরা ভিডিওর কমেন্টে জিজ্ঞেস করবে। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা কারশফের ভোল্টেজ ল নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের সাথে আমাদের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি তোমরা এই বিষয়গুলো প্র্যাকটিস করো। এখানে ভিডিওটি ভালো লাগলে সেটাকে অবশ্যই লাইক করবে এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।